স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্কো ছাইং মারমার বাবা উসাইমং মারমা। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখেন। আবেদনে আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যু ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। গত বছরের ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় মোট ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। আগামী ১৪ মে তাদের হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। এদিকে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। শাপলা চত্বরের সহিংসতা ও হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তৎকালীন মন্ত্রীবর্গ, পুলিশ, র্যাবের দৃষ্টান্তমূলক শাস্তি চান হেফাজতের নেতারা। এই গণহত্যার দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট আলেম ওলামাদের সাথে, দেশের নাগরিকদের সাথে এইরকম অন্যায়, অবিচার, অত্যাচার যেন জুলুম না করে, তা যেন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, সেরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করছি। অবৈধভাবে মানব পাচারের দায়ে যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। এই প্রথম যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ওপর এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হলো। যুক্তরাজ্যের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচার নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫-এর অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এক বিবৃতিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দিয়ে তাদের ভয়াবহ শোষণের মুখে ঠেলে দিয়েছে। তদন্তে জানা গেছে, ড্রিম হোম ট্রাভেলস রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিত, কিন্তু সাধারণ বাংলাদেশি নাগরিকেরা রাশিয়ায় পৌঁছানোর পর চিত্র বদলে যেত। তাদের জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের সম্মুখ সমরে লড়াই করতে বাধ্য করা হতো। নিষেধাজ্ঞার পাশাপাশি ওই প্রতিষ্ঠানের মালিকের যুক্তরাজ্যে থাকা যাবতীয় সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। সৌদি আরবের ইয়ানবু বিমানবন্দর থেকে আসা অপরিশোধিত তেলবাহী জাহাজ বুধবার কুতুবদিয়া চ্যানেলে পৌঁছার পর এখন চলছে লাইটারিং কার্যক্রম। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে পৌঁছেছে একটি লাইটার জাহাজ। বিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেলের মধ্যেই এই তেল ইস্টার্ন রিফাইনারির ট্যাঙ্কে পৌঁছে যাবে। তবে পুরো প্রক্রিয়া শেষ হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে। ফলে আগামীকাল সকাল থেকে ইস্টার্ন রিফাইনারি পুরো দমে উৎপাদন শুরু করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই তেল দিয়ে ইস্টার্ন রিফাইনারি অন্তত আগামী ২২ দিন নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন চালাতে পারবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে আরও ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে আগামী ১০ মে চট্টগ্রামে পৌঁছার কথা রয়েছে এমটি ফজিল জাহাজের। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বিষ্ণু কারবারি পাড়ায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। ফলে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ পানির জন্য পাহাড়ের ছড়ার উপর নির্ভর করতে হচ্ছে। এতে বাড়ছে পানিবাহিত রোগ ও স্বাস্থ্য ঝুঁকি। এভাবে পাহাড়ের ছড়া থেকে পানি নিয়ে ঘরে ফিরছেন পাহাড়ি জনপদের মানুষ। তাদের নেই টিউবওয়েল ও নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা। বলছি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বিশু কারবারি পাড়ার কথা। বিশেষ করে শুকনো মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। এজন্য তাদের নির্ভর করতে হয় একটি মাত্র কূপের উপর। কূপ থেকে মাত্র ১ কলসি পানি তুলতে সময় লাগে ঘণ্টাখানেক। ফলে বাধ্য হয়ে পাহাড়ের ছড়া ও ঝিরির পানির ওপর নির্ভর করতে হয় তাদের। এখন বোট ৫টা থেকে সিরিয়াল দাঁড়ায় রাত ১০টা পর্যন্ত এখানে থাকতে হয়। একজন মহিলা পানি আনতে গেলে কমপক্ষে ৩-৪ ঘন্টা সময় লাগতেছে। এখানে ছোট্ট একটা কুয়া, এখানে কয়েক পরিবার মানুষ আছে, এই কুয়ার থেকে খায়। একটা ডিপ পাইপ হয়, তাহলে আমাদের অনেক পরিবার, অনেক লোক জনসুবিধা ভোগ করবে। একই চিত্র জেলার পানছড়ি, লক্ষ্মীছড়া উপজেলার বিভিন্ন দুর্গম এলাকার। নারী ও শিশুরা মাইলের পর মাইল হেঁটে পাহাড়ের ঝিরি থেকে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছে।
অনেক সময় নোংরা কুয়ার পানিও সংগ্রহ করছে তারা, এতে বাড়ছে পানিবাহিত রোগ। বিশেষ অনুরোধ রাখবো সরকারের কাছে, আমাদের ডিপ টিউবওয়েলের যদি দিতে পারে অনেকটা উপকৃত হবো আর কি। মহিলাগুলো এখন পানি নিবে না, খাবার পানি ব্যবহার করবে না, গোসল করবে, মানে করতেছে না। ওইখানে নলকূপ বসাতে পারি না, কয়েকবার চেষ্টা করার পরও আমরা সেখানে সফল হতে পারি না, কিন্তু উন্নত প্রযুক্তি যদি আসে আমরা সেটা করতে পারবো। প্রয়োজনীয় বাজেট পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। এবছরও এখনো পর্যন্ত কোনো বরাদ্দ না পাওয়ায় আমরা কোনো প্রকল্প এখনো হাতে নিতে পারিনি। বরাদ্দ আসলে আমরা প্রায়োরিটি ভিত্তিতে যে এলাকাগুলোতে পানির সংকট আছে সেই পানির সংকট সমাধানের জন্য আমরা প্রকল্প গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, দ্রুত এই সমস্যার সমাধানের দাবি এলাকাবাসীর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই একটি সমঝোতা বা চুক্তি হতে পারে বলে আশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফক্স নিউজের এক লাইভ অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। পরে সংবাদ সংস্থা আনাদোলু এই খবর প্রকাশ করে। প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য এই চুক্তির মূল শর্ত হিসেবে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে: ইরান থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য স্থানে সরিয়ে নেওয়া এবং হরমুজ প্রণালীর পুরোপুরি উন্মুক্ত নিশ্চিত করা। এদিকে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এক্ষেত্রে ইরানের জনগণের অধিকার নিয়ে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। কূটনৈতিক এই উদ্যোগের মধ্যে ইসরায়েল জানিয়েছে তারা আবার ইরানে হামলা শুরু করতে পারে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রকে বার্তাও পাঠিয়েছে তেল আবিব। বিধানসভার নির্বাচন পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা। গুলি করে হত্যা করা হয়েছে বিজয়ী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে। স্থানীয় সময় বুধবার রাতে এই ঘটনা ঘটে। আনন্দবাজার জানিয়েছে, উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া অঞ্চলে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। গাড়ির সামনের সিটে বসেছিলেন চন্দ্রনাথ। পরে তার গাড়ি লক্ষ্য করে 4 রাউন্ড গুলি করা হয়। বিজেপির দাবি, 3টি গুলি চন্দ্রনাথের বুকে লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার গাড়িতে থাকা আরও এক যুবক গুলিতে গুরুতর আহত হয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে রাজ্য জুড়েই। পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক সিদ্ধনাথ গুপ্ত বুধবার জানান, সর্বশেষ 48 ঘন্টায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে 4 শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছেন। আটক করা হয়েছে আরও প্রায় 1100 জনকে। কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে দীপ্ত টিভি। সকালে ফাইনালে দৈনিক কালবেলাকে টাই ব্রেকারে 3-1 গোলে হারায় টিম দীপ্ত। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে ফাইনাল খেলার নির্ধারিত সময় ছিল গোলশূন্য ড্র। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে বেছে নেওয়া হয় টাই ব্রেকার। সেখানে গোলরক্ষক মির্জা সাকিবের অসাধারণ নৈপুণ্যে কালবেলাকে 3-1 গোলে হারায় দীপ্ত টিভি। ম্যাচ সেরা এবং প্লেয়ার অফ টুর্নামেন্ট হয়েছেন দীপ্ত টিভির অধিনায়ক মির্জা সাকিব। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় বিএসজি এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্কয়ার টয়লেট্রিজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।